অসহিষ্ণুতা সে আবার কি, তেমন কিছু আছে? প্রায় এই ভঙ্গিতেই মুখ খুলেছিলেন অরুণ জেটলি। বাকি সব কিছু বাদ দিন, কিন্তু গত 24 ঘন্টায় অসহিষ্ণুতা নিয়ে মাত্র দুটি বাক্য বলেই শাহরুখ খানকে যে আক্রমণের মুখে পড়তে হচ্ছে, সেটা যদি অসহিষ্ণুতা না হয় তাহলে অসহিষ্ণুতা কারে কয়? প্রথমে দেশদ্রোহী, তারপর পাকিস্তানের এজেন্ট, আর তারপর ওই শরীর এখানে কিন্তু মনটা পাকিস্তানি। রমিলা থাপার, ইরফান হাবিব কিংবা আমাদের দিবাকর বন্দ্যোপাধ্যায়রা সমালোচনায় একটি বাক্য ব্যয় করলেও তিনি হয় কংগ্রেসি, নয় বামপন্থী, আর নয়তো সেই চেনা বিরোধীদের স্বর। এই সমস্ত কিছু নিয়ে আমাদের এই বিশেষ পর্ব। এরপরও আমরা যদি বলি যে অসহিষ্ণুতা আমাদের এই চরম সহিষ্ণু দেশে নেই, তাহলে নিঃসন্দেহে বিস্ময় জাগে। আমাদের আজকের বিষয়, সুর না মিললেই দেশদ্রোহী, প্রতিবাদী হলেই পাকিস্তানি, অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে অসহিষ্ণুতার মুখেই শাহরুখ। আলোচনার জন্য আমার একদিকে রয়েছেন অঞ্জন দত্ত, আছেন জয় বন্দ্যোপাধ্যায়, আছেন লকেট চট্টোপাধ্যায়, অন্যদিকে রয়েছেন চন্দ্রিল ভট্টাচার্য, আছেন অনিন্দ চট্টোপাধ্যায় এবং বাদশা মৈত্র। ওদের কাছে যাব, কিন্তু তার আগে প্রাচীনকালে, প্রাচীন ভারতে অন্তত এই সাধ্যী বা যোগী তারা সাধনার মাধ্যমে নিজেদের সাধারণ মানুষের থেকে অন্তত অনেকটা সহিষ্ণু করে তুলতেন। কিন্তু গত 24 ঘন্টায় যে সাধ্যী যোগীদের আমরা দেখছি তারা অসহিষ্ণু, জানি না কলিকাল বলে, তাও জানি না। মিলিয়ে নিন। অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে এখন অসহিষ্ণুতার মুখেই শাহরুখ খান। বিজেপির কেউ বলছেন শাহরুখ দেশদ্রোহী, কারোর চোখে নিশ্চিত রূপ সে পাকিস্তানি এজেন্ট। কেউ আবার তো এক ধাপ এগিয়ে শাহরুখকে হাফিজ সঈদের সঙ্গে তুলনা করছেন। क्रिएटिविटी के अंदर कोई धर्म, कोई जात पात, रीजन, रिलीजन नहीं आता कभी भी। And I think when we start questioning creativity or creative people, we are doing the most disservice to the nation. The one thing I truly believe in is that if there is intolerance to creativity and if there is intolerance in the country because of religion, we are taking away every forward step a nation is taking. এই একটি মন্তব্যের জন্যই আজ বিজেপি ও বিশ্ব হিন্দু পরিষদের আক্রমণের মুখে শাহরুখ খান। টিম অমিত শাহের গুরুত্বপূর্ণ সদস্য, যাকে মধ্যপ্রদেশ থেকে তুলে এনে মোদী অমিত শাহ সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়ে পশ্চিমবঙ্গে পাঠিয়েছেন, সেই কৈলাস বিজয়বর্গীয় মঙ্গলবারই ফেসবুকে শাহরুখের বিরুদ্ধে আক্রমণ শানান। বলেন, শাহরুখ খান থাকেন ভারতে, কিন্তু তার মন পড়ে থাকে পাকিস্তানে। শাহরুখের ছবি এখানে কোটি কোটি টাকার বাজার করে, অথচ ওর মনে হয় ভারতে অসহিষ্ণুতার পরিবেশ। এটা দেশদ্রোহ নয় তো কি? ভারত রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য হতে চলেছে, আর পাকিস্তান সমেত সবাই ভারত বিরোধী ষড়যন্ত্র করছে। ভারতে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরির ছক কষা হচ্ছে। শাহরুখের অসহিষ্ণুতার রাগ পাকিস্তান সহ ভারত বিরোধীদের সুরে সুর মেলানো। 1993 সালে যখন বিস্ফোরণে শতাধিক লোকের মৃত্যু হয়েছিল, তখন শাহরুখ খান কোথায় ছিলেন? 26 আগস্টে যখন মুম্বাই হামলা হয়েছিল, তখন শাহরুখ কোথায় ছিলেন? আজ গোটা বিশ্ব ভারতের নেতৃত্বকে মেনে নিচ্ছে। এই পরিস্থিতিতে অসহিষ্ণুতা বাড়ার কথা বলা মানে বিশ্বে ভারতকে খাটো করা। এরপরই অনেকে কটাক্ষের সুরে প্রশ্ন করতে শুরু করেন, অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে যদি শাহরুখকে পাকিস্তানে যেতে হয়, তাহলে তো যে অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলছেন সবাইকেই যেতে হবে। अगर इस देश में असहिष्णुता की बात करना देशद्रोह है, तो राष्ट्रपति को किस देश में भेजेंगे ये लोग? ये इस देश के इतने कलाकारों ने, लेखकों ने, जिन सब ने सच बोलने की हिम्मत की है, उन सबके लिए आरएसएस कोई देश ढूंढेगी? বিজেপির এহেন শীর্ষ নেতার মুখে শাহরুখ খান সম্পর্কে এই ধরনের মন্তব্যে চারিদিকে সমালোচনার ঝড় ওঠে, চাপে পড়ে বিজেপি। শেষ পর্যন্ত বুধবার নিজের বক্তব্যের সাফাই দেওয়ার চেষ্টা করেন কৈলাস বিজয়বর্গীয়। তিনি টুইট করেন, কাউকে আঘাত করা আমার উদ্দেশ্য ছিল না, আমি গতকালের টুইট প্রত্যাহার করে নিচ্ছি। ভারতে যদি সত্যিই অসহিষ্ণুতা থাকতো, তবে অমিতাভের পর শাহরুখ এত জনপ্রিয় হতেন না। আমার টুইটের কেউ ভুল ব্যাখ্যা করেছেন। কিন্তু নিজের বক্তব্যের জন্য ক্ষমা কোথায় চাইলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক? তার সাফাইয়ের মধ্যেও খোঁচা লুকিয়ে রয়েছে। কেন এত কিছুর পরও চুপ প্রধানমন্ত্রী, প্রশ্ন তুলছে কংগ্রেস। इस सरकार को प्रधानमंत्री स्वयं और उनके वो मंत्री, बीजेपी के नेता और संघ परिवार के आरएसएस के नेता जिन्होंने अपमानजनक बातें कही हैं, उनको वापस लेकर भारत के नागरिकों से क्षमा याचना करनी चाहिए। তবে শাহরুখকে আক্রমণ প্রসঙ্গে বিজেপির কৈলাস বিজয়বর্গীয় কিছুটা পিছু হটলেও এগিয়ে এসেছেন গোরখপুরের বিজেপি সাংসদ যোগী আদিত্যনাথ। তার গলায় তো আবার শাহরুখের প্রতি প্রচ্ছন্ন হুমকি। शाहरुख खान को इस बात को याद रखना चाहिए कि अगर
इस देश का बहुसंख्यक समाज उनकी फिल्मों का बहिष्कार कर देगा तो एक आम मुसलमान की तरह उनको भी सड़कों पे भटकना पड़ेगा। আদিত্যনাথের সঙ্গে যোগ দিয়েছেন মোদী সরকারের মন্ত্রী তথা বিজেপি সাংসদ গিরিরাজ সিংহ। शाहरुख खान देश के कलाकार हैं, लेकिन पता नहीं वो शरीर तो यहाँ है, मन कहीं और रहता है किसी और देश में। मेरा आग्रह होगा कि मन जहाँ रहे आदमी वहीं रहे। শাহরুখের পাশে দাঁড়িয়ে পাল্টা আরএসএস বিজেপির দিকে আক্রমণ শানিয়েছেন লালু प्रसाद। कलाकारों का कोई रिलीजन धर्म कास्ट नहीं होता, देशद्रोही ये लोग हैं। आरएसएस भाजपा का लोग हम लोग लगातार मांग करते रहे कि इस पर प्रतिबंध लगाया जाए, इसको सबको जेल में ठूसा जाए। ये देश को टुकड़ा टुकड़ा करना चाहता। একজন পিছোচ্ছেন, একজন এগিয়ে আসছেন। মহেশ শর্মা, সঙ্গীত সোম, সাক্ষী মহারাজদের অমিত শাহের সভাকে কাজ হচ্ছে কোথায়? বিজেপির কেউ না কেউ তো সবসময় অসহিষ্ণুতার প্রতীক হিসেবে এগিয়ে আসছেন। তাহলে কি ধমক দেওয়াটা লোক দেখানো? প্রশ্ন কংগ্রেসের। এবিপি আনন্দ। চন্দিল, আমি জানি না এই অনুষ্ঠানের পরে আমরা কজন কংগ্রেসের লোক, কজন বামপন্থী কিংবা কজনের ক্ষেত্রে পাকিস্তানে যাওয়ার নিদান পাওয়া যাবে। একটা জিনিস, এটা কোথাও সংখ্যাগুরুবাদ কি চেপে বসছে? ধরো শাহরুখ খান না হয়ে এই জনপ্রিয় চিত্রনায়িকার নাম সুশীল সাক্সেনা কিংবা সুশান্ত খাস্তগির হতো, তাহলে কি এই আক্রমণগুলো করা এত সহজ? না, অন্তত পাকিস্তানি এজেন্ট বলা হতো না। এইটা একটা চমৎকার ব্যাপার যে প্রথমত তো এরকম একটা কিছু দেগে দিয়ে দেওয়ার সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যুক্তি দিতে হয় না। ধরো এমনিতে দেখা যায় অটোওয়ালার সঙ্গে একজনের ঝগড়া হলো, অটোওয়ালা শেষ পাতে একটা খিস্তি দিয়ে বেরিয়ে গেল। ওতে হয় কি, যুক্তি দেওয়ার ঝঞ্ঝাটটায় যাওয়া হয় না। একটা গালাগাল দিলাম, তোমার চরম অপমান, দেশদ্রোহী, পাকিস্তানি এজেন্ট বলে দিলে একটা হয়। আর এটা বহুদিন ধরে চলে আসছে এই জিনিসটা, যে যদি কোনো হিন্দু প্রতিবাদ করেন, করছেন তো অনেকে, তখন তাদের এইগুলো বলা হচ্ছে যে অনেকগুলো যুক্তি দেওয়ার একটা চেষ্টা। দেখো, মৌলবাদী কোনো যুক্তি থাকে না, একটা যুক্তির ভান করতে হয়। আসল যুক্তি হচ্ছে আমার হাতে লাঠি আছে, তোকে বেটাবো। কিন্তু একরকম হিন্দুরা কেউ কিছু বললে একটা, না তুমি এটা বলছো তার কারণ তোমার ভেস্টেড ইন্টারেস্ট আছে, তুমি পুরস্কার প্রত্যাখ্যান করছো তার কারণ এইভাবে তুমি তোমার টিআরপিটা ডাবল করতে চাও। তুমি পুরস্কার পেয়েছিলে, কেউ জানতো না ভাইপো ছাড়া, এবারে সবাই জানলো যে তুমি পুরস্কার পেয়েছিলে। একটা কিছু বলতে হয়। কিন্তু যে মুহূর্তে একজন মুসলিম কোন একটা কথা বলেন, তখন ও তো পাকিস্তানি এজেন্ট, মানে তোমার সেই যুক্তির প্রতিযুক্তি দেওয়ার দায়টাই নেই। যে পাকিস্তান এজেন্ট তার কথা, এখানে পাকিস্তানের প্রতিও প্রচুর অপমান আছে। মানে ব্যঞ্জনার দিক থেকে তোমায় কে বলে যে পাকিস্তান এসেনশিয়ালি একটা ভিলেন স্টেট, সেটা আমি বাদ দিচ্ছি। ঘটনা হচ্ছে এই যে কোনো মুসলিম কথা বললে একটা ব্ল্যাঙ্কেট অভিযোগ করে দাও সে পাকিস্তানি এজেন্ট। তাতে সে কি, এখন ধরো শাহরুখ বলেছেন আমাদের দেশে অসহিষ্ণু পরিবেশ আছে, এবার তার প্রতিযুক্তি, না সহিষ্ণু পরিবেশ আছে বা অসহিষ্ণু পরিবেশ থাকলে মোদী তার ব্যবস্থা করছেন, এসব কিছু বললাম না। আমি বললাম তোমার মনটা পাকিস্তান আছে ভাই, তুমি পাকিস্তানে চলে, এতে সুবিধে আছে। কিন্তু এর চেয়ে অনেক গুরুতর ব্যাপার আছে। সেটা হলো যে মুহূর্তে আমি বললাম যেহেতু মুসলিম, তার মানেই আমার বিরুদ্ধে সমালোচনা করলেও পাকিস্তানি এজেন্ট, তার মানে মুসলিমরা সবাই আসলে পাকিস্তানের লোক। ভারতে থাকতে দিয়েছি, থাকবি, হিন্দুদের মতানুযায়ী থাকবি। মানে দেশটা কাদের? হিন্দুদের। মুসলিমরা বা অন্য যারা আছে তারা সবাই কিরম করে থাকবে? মাথাটা নিচু করে থাকবে, একটু জড়সড় হয়ে থাকবে, হিন্দুদের মতানুযায়ী সমস্ত ব্যবস্থা করবে। যদি বড় বড় কথা বলার দরকার হয়, কোনো প্রতিবাদ, কোনো অপছন্দ, আমার এটা ভালো লাগছে না, পাকিস্তানে চলে যাও। মানে এটা হচ্ছে সেই হয় না যে বাড়িওয়ালা বললো আমার দরজা রাত্রি 10টায় বন্ধ হয়ে যাবে, আপনার যদি মনে হয় রাত করে বাড়ি ফেরা, আপনার অন্য বাড়ি দেখে নিন। ঘটনা হচ্ছে বাড়িওয়ালার কিন্তু বাড়িটা প্রপার্টি, সম্পত্তি, ওটাও তৈরি করেছে, ও বলে আমার পয়সায় বাড়িটা হয়েছে। দেশটা কার প্রপার্টি? দেশ কি হিন্দুদের প্রপার্টি? দেশ কি মুসলিমের প্রপার্টি? দেশ ধরো একজন লোক আছে, একটা লোক গোটা ধর্মের সেই একা সদস্য, দেশটা তারও। এই দেশটা যদি একটা সম্পূর্ণ নাস্তিক লোক সব ধর্মকে ঘেন্না করে, দেশটা তারও। কত বড় স্পর্ধা, ঔদ্ধত্য এবং অশিক্ষা থাকলে এই রকম একটা কথা বলা যায়, যার মানে হচ্ছে দেশটা আমার। তুমি দেখো না বিহার নির্বাচন, কোথায় বিহার আর কোথায় পাকিস্তান? বিহার নির্বাচনে শাসক দল হারলে সেটা পাকিস্তানে বাজি ফুটবে, মানে সমস্ত বিষয় এই জুজুটা দেখানো। হ্যাঁ, এই জুজুটা দেখানোর একটা বিরাট 1984 জর্জ অরওয়েল দেখেছিলেন যে কোনো ঝামেলা যে আমরা খেতে পাচ্ছি না কেন, না এখন একটা যুদ্ধ চলছে, যুদ্ধ কোথাও চলছে না কিন্তু অমুক স্টেট আমাদের বিরুদ্ধে যুদ্ধ, একটা জুজু দেখিয়ে দিলে সবসময় ভিলেন না পাকিস্তান। আর আমাদের সাধারণ মানুষের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে প্রচন্ড একটা হস্টিলিটি আছে, ফলে ওইটাকে যেই উস্কে দেওয়া গেল, আমার ওই যে বললাম যে কোনো কথা, কোনো যুক্তি, কোনো তথ্য এইগুলো দেওয়ার আর কোনো দায়টায় থাকলো একেবারে। এবং মৌলবাদের খেলাটা সবসময় তাই, পাকিস্তানেও দেখবে নির্বাচন এলে সবসময় একটা ভারত বিদ্বেষী জিগির তুলতে থাকে ওখানকার মৌলবাদী শক্তিগুলো একেবারে। আমি অঞ্জনদের কাছে যাবো। অঞ্জন, একেবারে কামিং ব্যাক টু দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি, শাহরুখ খান বছরে কোটি কোটি টাকার ব্যবসা দেন,
আজকে ফিল্ম ইন্ডাস্ট্রি যে প্রতিক্রিয়াগুলো পাওয়া যাচ্ছে, আমি অনুপম খেরের প্রতিক্রিয়াও দেখাবো। অনুপম খের নিঃসন্দেহে শাহরুখ খানের পাশে দাঁড়িয়েছেন, কোনো সন্দেহ নেই তার নানা রাজনৈতিক বক্তব্য সত্ত্বেও। কিন্তু আমি বলছি বলিউডেরও কি কোথাও একটা এই অসহিষ্ণুতা, এখানে একটা দায়িত্ব ছিল যে দায়িত্ব আজ বা অতীতেও বলিউড পালন করেনি? আমার তো মনে হয় যে এই যারা আমাদের দেখো এই যে অসহিষ্ণুতা বা ইনটলারেন্স নিয়ে কথা হচ্ছে, এটা কিন্তু আজকের নয়, এটা 1947 থেকে শুরু হয়েছে। এই আমরা এটা 62 রাইটস দেখেছি, 84 বাবরি মসজিদ, কন্টিনিউয়াসলি এটা হয়েছে। কিন্তু এই যে সিনেমার জগতে যখন কথা হচ্ছে, আমাদের সিনেমাতে তুমি দেখবে সব সময়, বলিউড সিনেমাতে বিশেষ করে, আমাদের সেটাকে ন্যাশনাল সিনেমা বলা হয়, তার নায়করা সব সময় কিন্তু নর্থ ইন্ডিয়ান হিন্দু, হয় তারা বিজয়, নয় তারা অজয়, নয় তারা রাহুল, নয় তারা ভিকি, নয় তারা বিক্রম। কেন? খুব রেয়ারলি তুমি একটা আনোয়ার, আব্দুল, কারণ আমাদের দেশে কোনো স্ট্যানলি বলে কেউ থাকে না, কোনো বৌদ্ধ ধর্মের লোক থাকে না। এই যে কন্টিনিউয়াসলি একটা হিন্দু ব্যাপার, এটা কিন্তু এটা বলিউডই ফিড করেছে ওভার দি ইয়ার্স এন্ড ইয়ার্স এন্ড ইয়ার্স। যতবারই মন্দিরে গান হয়, ততবারই মানে ধর্মীয় কিছু হলে মন্দির, মসজিদ টসজিদ, চার্চ টার্চ কোনো ব্যাপার নয়। এই যে আমরা তৈরি করেছি থ্রু মাস মিডিয়া, কন্টিনিউয়াসলি মানুষদের এটা ফিড করে গেছি, একটা রিলিজিয়াস ইনটলারেন্স, একটা জেন্ডার ইনটলারেন্স, একটা সমস্ত কিছু আস্তে 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 আমাদের মানুষের মধ্যে। একটু আগে একটি মহিলা বললো না এই পাকিস্তানি এজেন্ট, হ্যাঁ, এটা ভেতরে 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 আমরা তৈরি করেছি। আমরা এখন একটা ক্রিম বিজ্ঞাপন তৈরি করেছি যেটা ফর্সা হবে, তুমি একটা পুরুষ ফর্সা হবে। যে দেশের 90% মানুষ শ্যামবর্ণ হয়, সেখানে ফর্সা মানে কতটা রেসিস্ট হয়ে যাচ্ছি আমরা, এবং তার বিজ্ঞাপন করছি আমরা বলিউড স্টাররা। এই দিস ইজ হোয়াট ইজ, এই ড্যামেজটা হয়ে গেছে বহুদিন ধরে। শাহরুখ এটা বলছে, আই স্যালিউট হিম ফর সেইং দ্যাট, কিন্তু এটা অনেক আগে পিপল শুড হ্যাভ রিঅ্যাক্টেড। আজ দেশে এত কিছু ঘটেছে, পিপল শুড হ্যাভ রিঅ্যাক্টেড। তুমি একটা দেশে একজন লেখে, সে এক দেশ থেকে আমাদের দেশে জায়গা দিয়েছে তাকে, আমরা যেরকম দালাই লামাকে জায়গা দিয়েছি, সেরকম তাকেও জায়গা দিয়েছি। সে পৃথিবীর শ্রেষ্ঠ লেখিকা কিনা আমি জানি না, তাকে যখন দেশ থেকে বার করে দেওয়া হচ্ছে, কত বড় এতগুলো বলিউডের লোক তো কোনো নোবডি ইজ বদার্ড। একদম বরঞ্চ বলা হয়েছিল যে তিনি দেশ থেকে বেরিয়ে গেলে দেশে শান্তি ফিরবে। মানে কি? এইটা তো ভীষণ ভীষণ দুর্ভাগ্য, এবং সেইটা করতে করতে আজকে অবভিয়াসলি একটা চরম জায়গায় গেছে, যেখানে উই আর রিঅ্যাক্টিং, বিকজ এটা একটা মানে এটা ভাবা যাচ্ছে না আর কি। মানে আমি ফ্রিজে কি রাখবো, আমি কি খাবো না খাবো, সেটা কেন একটা দেশ কেন ডিসাইড করবে আমি কি খাবো না খাবো? আমার ধর্ম কি বলছে না বলছে, দেশকে বলার আমি কি খাবো না খাবো। আর আমি তো সেই দেশের অংশ, হ্যাঁ, তো আমার রুচির ওপর তো এক্স্যাক্টলি দেশ খবরদারি করতে পারে না। সেটা একটা চরম জায়গায় গেছে, এবং ইট ইজ আনফরচুনেট যে এটা ঘটছে। অথচ দেখো, মানে আমি বলছি ঈদের সময়টাকে বলিউড প্রতি বছর হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি ব্যবহার করছে, মানে সম্পূর্ণ তার আর্থিক ক্রিমটা নিষ্কাশন করছে। এবং কিন্তু কিছুতেই মানে এটাকে একটা মানে সেকুলার লেজিসলেটিভ বলছে আমরা সেকুলার একটা নেশন, কিন্তু কিছুতেই সেটা আমরা কনফ্রন্ট করে মানে পলিটিক্যালি মাস মিডিয়া কিছু দিয়ে ওই সেকুলারিজমটাকে কোনোভাবে যদি চেপে মানে কন্টিনিউয়াসলি চাপতে গেছি আমরা, করে একটা জায়গায় এসেছি যেখানে এরকম একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হচ্ছে, অ্যান্ড উইচ ইজ ভেরি ভেরি আনফরচুনেট। এবং সেখানে কিছু কিছু মানুষ যারা নিজের জায়গা থেকে যদি কেউ অ্যাওয়ার্ড ফেরত দেয়, অফকোর্স দে আর, আমি হয়তো ব্যক্তিগত হয়তো তুমি আমাকে জিজ্ঞেস করো তুমি অ্যাওয়ার্ডটা ফেরত দেবে কিনা, আমি দেবো না, কারণ আমি ফেরত দেওয়া না কিছু এসে যায় না। কিন্তু কারণ এবং তুমি দেখো টলারেন্স লেভেলটা কোথায় না, যে শাহরুখের এই পূর্ণাঙ্গ সাক্ষাৎকারটায় ও যেখানে বলছে যে চরম অসহিষ্ণু, পর মুহূর্তে বলছে যে না কিন্তু আমি পুরস্কার ফেরত দেবো না, কারণ সেরকম কোনো সিচুয়েশন আসেনি। আমি বলছি ওই বাক্যটা ফেলে দেওয়া হলো, ও একটা বাক্য অসহিষ্ণুতা নিয়ে বলেছে, সেটাকে আক্রমণ করা হচ্ছে। এটা কিন্তু ক্রমশ বাড়তে গেছে একটা পয়েন্ট, মানে এটা অনেকবার হয়েছে, এবং আমরা খুব একটা না ভাবিনি সেগুলো নিয়ে, করতে আজকে একটা তুমুল জায়গায় গেছে, আরো খারাপ জায়গায় যাবে। অ্যান্ড we have to the people, the sensible people have to stand up and talk, and irrespective of political parties. মানে ওই যেটা চন্দ্রিল বলছিল জুজু, এক সময় সারা পৃথিবীতে রাশিয়া একটা জুজু ছিল, দেখতে রাশিয়া হচ্ছে জুজু, আমেরিকা কমিউনিস্ট হলেই কোলমাল, ব্যাস তুমি কমিউনিস্ট।
এইটা মেকার্থি ট্রায়াল হচ্ছে, নিয়ে যাওয়া হচ্ছে। আজকেও যায় এতটা আছে যে বার্নি স্যান্ডার্স কিন্তু নিজেকে কমিউনিস্ট বলছেন না এখনো, একরকম নর্ডিক সোশ্যালিস্ট বলে টলে চালাচ্ছেন, মানে এখনো বলতে পারছেন না যে আমি কমিউনিস্ট। হ্যাঁ, সেই রকম ভাবে এটা হয়ে এসছে, এবং সেখানে ওই কখনোই আমরা ওই আমরা যে সেকুলার এবং এতগুলো মানুষ থাকে সেখানে নাক চ্যাপটা লোকও থাকে, কালো থাকে, সাদা থাকে, ফর্সা থাকে, নানান রকম থাকে, এইটা কিছুতেই আমরা ভেতরে ডিপ ইনসাইড আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারছি একদম, যেরকম ভাবে আমরা একটা কালো মেয়েকে অ্যাকসেপ্ট করি না, ফর্সা মেয়ে তাকে নর্থ ইন্ডিয়ান, এবং তাকে ডেফিনেটলি হিন্দু হতে হবে, মানে একটাই জাতি, একটাই ধর্ম, একটাই শ্রেণী থাকবে, একটাই থাকবে, এই ডাইভার্সিটি। অথচ আমাদের দেশ ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট, ওই ডাইভার্সিটির জন্য ওয়ান অফ দ্য ফাইনেস্ট, সেটা আমরা কখন সেলিব্রেট করি? আমরা সেলিব্রেট করি কি সেটাকে? একদম করি না। এই মুহূর্তে সিচুয়েশনটা, পরিস্থিতিটা ঠিক কোন পর্যায়ে এসে দাঁড়িয়েছে, যেখানে কর্ণাটকে স্বয়ং মুখ্যমন্ত্রীর মাথা কেটে ফেলার হুমকি দিচ্ছেন একজন বিজেপি নেতা। স্থানীয় বিজেপি নেতা বলছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর মাথা কাটার কথা এই দেশে, কর্ণাটকে। ইনটলারেন্স কাহা হে? মোদী সরকারের অর্থমন্ত্রী অরুণ জেটলি এই দাবি করলেও গোটা দেশ কিন্তু এখন একটা শব্দ নিয়েই তোলপাড়। দাদরিতে মোহাম্মদ আকলাককে পিটিয়ে মারা, হরিয়ানায় দলিত শিশুদের জ্যান্ত জ্বালিয়ে দেওয়া, কিংবা মুখে কালি লাগানো তো ছিলই, এখন তো অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুললে বিদেশি এজেন্ট বলেও আখ্যা দেওয়া হচ্ছে। অনেকে বলছেন অসহিষ্ণুতার বিরুদ্ধে মুখ খুলে এখন অসহিষ্ণুতার সবচেয়ে বড় শিকার শাহরুখ খান নিজেই। निश्चित रूप से वह पाकिस्तानी एजेंट है। শাহরুখ গোটা বিশ্বে ভারতের অন্যতম প্রধান মুখ। মার্কিন প্রেসিডেন্টের গলাতেও শোনা যায় তার ছবির ডায়লগ। Señorita, bode bode দেশো মে, you know what I mean. সেই তাকেই যদি শাসকের ভিন্ন সুরে কথা বলায় কেউ পাকিস্তানে চলে যেতে বলেন, তাহলে কি সেটা অসহিষ্ণুতা নয়? এর পরও অরুণ জেটলি বলবেন ইনটলারেন্স কাহা হে? গোমাংস নিয়ে বিতর্কের পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া বলেছিলেন, আমি আজ অব্দি গোমাংস খাইনি, কিন্তু আমার যদি খেতে ইচ্ছে করে তাহলে আমি খাবো, আমাকে কেউ আটকাতে পারবে না। এতে বেজায় গোঁসা হয় কর্ণাটকের বিজেপি নেতা এসএন চান্নাবাসাপ্পার। কর্ণাটকের মুখ্যমন্ত্রীর ধর থেকে গলা নামিয়ে দেওয়ার হুমকি দেন তিনি। কংগ্রেসের প্রশ্ন, এটা অসহিষ্ণুতা নয়? এরপরও অরুণ জেটলি বলবেন ইনটলারেন্স কাহা হে? বিজেপির শরিক শিবসেনার হুমকির জেরে পাকিস্তানের প্রতিদ্বন্দ্বী গজল গায়ক গুলাম আলীর অনুষ্ঠান আগেই মুম্বাইয়ে বাতিল হয়ে গিয়েছিল। তারপর ঠিক হয় 8ই নভেম্বর তিনি দিল্লিতে অনুষ্ঠান করবেন, কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই অনুষ্ঠানও বাতিল করলেন এই গজল গায়ক। भारत की छवि ऐसी हो जाए कि बड़े बड़े कलाकार देश के बाहर से आना बंद कर दें, वो दुर्भाग्यपूर्ण है। পাল্টা কেউ কেউ যুক্তি খাড়া করতেই পারেন, পাকিস্তানেও তো একাধিক ভারতীয় ছবি রিলিজ হতে দেওয়া হয় না, সেটা কি সাংস্কৃতিক অসহিষ্ণুতা নয়? শিল্পী মহলের একাংশের বক্তব্য, হ্যাঁ সেটাও অসহিষ্ণুতা, কিন্তু সেজন্যই ওটা পাকিস্তান, সেজন্যই গোটা বিশ্বে ওরা নিন্দিত, ভারত তো নয়। তাহলে ভারত কেন পাকিস্তানের পথে হাঁটবে? এবিপি আনন্দ। জয়, আপনি বীরভূম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন। ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য, আমি ভুল করলে আমার সংশোধন করে দেবেন, আমি জানি না আর কোনো রাজ্যে প্রথম রাজনৈতিক দলের জন্য প্রাণ দিয়েছিলেন যারা, যে 3 জন মানুষ, তারা সবাই সংখ্যালঘু সম্প্রদায়ের। মানে আমি বলছি এরম একটা সিচুয়েশনে আপনি জয় কি বলবেন বীরভূমের সেই যারা বিজেপির ঝান্ডা হাতে প্রাণ দিয়েছিল যে তারা পাকিস্তানে চলে যেতে? আমি বলছি ইনটলারেন্সটা কিন্তু এমন পর্যায়ে ছড়িয়ে যাবে গোটা দেশে, এবং মুহূর্তে, প্রতিদিন, প্রতি মুহূর্তে যেটা ছড়াচ্ছে সেটা কারোর নিয়ন্ত্রণে থাকে না। কি বলবেন? আপনারা জানেন তো যে আমি 1 বছর হলো ডাইরেক্ট রাজনীতিতে এসেছি। আমি সিনেমায় ছিলাম, সহজ সরল মানুষ ছিলাম, এখন জটিল হয়ে গেছে। না, আমার মনে হলো অ্যাক্সিডেন্টের পর এমন একটা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর আমার তো ফেভারিট সাবজেক্ট ছিল রোমান্টিক রোল, সেই রোলটা তো আর করতে পারবো না, এখন বাপদাদার রোল করতে হবে, তো করার তো অনেক সময় আছে। সেই জন্য আমি ভেবেছিলাম যে একটু মানুষের উপকার করবো। তো আমার কাছে কম্পারেটিভলি বিজেপিকে ভালো লেগেছিল, আমি শ্যামাপ্রসাদ মুখার্জির তৈরি বিজেপিতে জয়েন করেছিলাম। কিন্তু বিজেপিতে জয়েন করার ওই কেন, আমি বরাবরই পাক সার্কাসের মানুষ হয়েছি। আমি মুসলমান দ্বারা ঘিরে থাকি, আমার 8-10টার ভেতর 9টাই মুসলমান বন্ধু। আমি নিজে বকরিদ করি 22 বছর ধরে, ঈদে পার্টিসিপেট করি, তারপর রেড রোডের নামাজও পড়েছি আমি।
তো সেই কারণে আমার খুব গর্ব যে আমি একটা সেকুলার কান্ট্রিতে জন্মগ্রহণ করেছি, যে আমার ঘুম ভাঙে মন্দিরের ভজন শুনে, মসজিদের আজান শুনে, চার্চের ঘন্টা শুনে। এটাই আমি প্রাউড, কারণ আমি হোল ওয়ার্ল্ড ঘুরে দেখেছি ভারতবর্ষে। এই জন্য বিদেশ থেকে অনেক লোক আসে, কোথাও শান্তি পায়নি, পুরীতে বসে আছে একটা জেসাস ক্রাইস্টের মতন লোক, সে ভারতবর্ষে এসে শান্তি খুঁজছে। তো এই ব্যাপারে আমি নরেন্দ্র মোদী সাহেব, যার আমি অত্যন্ত ভক্ত, তার সাথে 9th আগস্ট 2014 সালে আমি কথা বলেছিলাম ডাইরেক্ট, মানে ফার্দার বিজেপিতে থাকবো কি থাকবো না ভোটের হারার পর, সেইটার জন্য। তখন আমি ওনাকে এই প্রশ্নটা করেছিলাম, কিন্তু উনি কিন্তু আমাকে একটা পরিষ্কার বলেছিলেন যে আমি নেহেরু টুপিও পরবো না, আমি জিন্না টুপিও পরবো না, 125 কোটি ভারতবাসী, তাদেরকে আমি একসঙ্গে নিয়ে আমি উন্নতির ধারায় এগিয়ে যাবো। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষে যেটা চলছে সেটা কি তার যে প্রতিশ্রুতি আপনাকেও দিয়েছিলেন এবং বহুবার প্রকাশ্যেও বলেছেন, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ? আপনি বলুন আমায় যে সুধীন্দ্র কুলকার্নি আপনার দলের মানুষ ছিলেন, দাদরির ঘটনা, গুলাম আলী, শাহরুখ খান, কোনটায় দেখুন আমি একটা কথা বলি, নিন্দা শুনতে পেলাম আমরা, একটা শব্দ নেই। বিজেপি যারা টপ লিডার্স, যারা ভারতবর্ষ চালাচ্ছে এবং বিজেপি চালাচ্ছে, তারা কিন্তু কেউ এই ব্যাপারে জড়িত না। আমি কিন্তু যতটুকু জানি মোদিজি, অমিত শাহজি এরা কিন্তু জড়িত না। আমি ওই মর্মাহত হলেন, একটা নিন্দার একটা শব্দ শুনেছেন? আপনি বলুন শুনেছেন, আমি তাহলে চেক করে দেখবো। একটা শব্দ ভারতবাসী শোনেনি তাদের কাছে দাদরির ঘটনার নিন্দা হিসেবে? একটা সিস্টেম আছে, আমাদের পার্টি এরকম চেঁচিয়ে বকাবকি করে না। আমাদের পার্টি না বকাবকির বিষয় না, আমি বলছি নিন্দে করুন। 3 জনকে ডাকা হয়েছে, এই তো চেঁচিয়ে শাহরুখ খানকে পাকিস্তানের এজেন্ট বলছিলেন এতজন নেতা। না সেইটা যারা চালাচ্ছে, আমরা চেষ্টা করছি, মোদিজি, অমিত শাহজি আপ্রাণ খাটছে, দেশটাকে একটা ঠিক জায়গায় আনবার চেষ্টা করছে। আমাদের প্রচুর জাতি, প্রচুর লোক, প্রচুর আপনি দেখেছেন যে ঠিকই, কিন্তু আমি বলছি এই প্রচুর মানুষ নরেন্দ্র মোদীর মুখ থেকে শুনতে চাইছেন আমাদের ভারতবর্ষে কিছু পিকুলিয়ারিজম আছে, বিষয়টা আছে। আমি বলছি, আজকে আপনারা দেখেছেন কানাডাতে মোদিজিকে সংস্কৃত শ্লোক বলে মানে ওয়েলকাম করা হয়েছিল। তখন মোদিজি একটা কথা বলেছিল যে কাশ আগার ইয়ে হিন্দুস্তান মে হতা তো, অসেকুলারের কথা উঠে। তো সেই অনেক সময় অনেক কথা ভারতবর্ষ মানুষের প্রাণ যাচ্ছে একটা সংস্কৃত শ্লোকের সঙ্গে সেকুলারিজমের কোনো সম্পর্ক নেই। ইংরেজি দিয়ে বললেও সেটা হয়। আমি যখন এটা তেলেগুর সঙ্গে কথা বলি তখন আমি ইংরেজিতেই কথা বলি। তো সংস্কৃত মানে আমার ভাষাটা মানে দেশের ভাষা হতে পারে না, কিন্তু জয়বাবু এটা আমার কিছু মনে করবেন, ভারতবর্ষের মানে আদি ভাষা। না আদি ভাষা, কিন্তু হিন্দুর ভাষা না। হতে পারে, কিন্তু সেটা সবার ভাষা হতে পারে না। ভারতবর্ষের সবার ভাষা তো সংস্কৃত নয়। আমি একজন উড়িয়ার সঙ্গে কি ভাষায় কথা বলবো আপনি বলুন? আমি ইংরেজিতে কথা বলবো। না আমি বলছি আপনি ভাষার দিকে যাবেন না, তার কারণ হচ্ছে সংস্কৃত শব্দ, উর্দু শব্দ একে অপরের এত বছর ধরে সভ্যতার ধারা প্রভাবিত হয়েছে, এই আদান প্রদান হতে থাকে, সেটাই সভ্যতা। আপনি দেখুন এ কমে যাবে। কমার বিষয় না, আমি বলছি নিন্দাটা পাচ্ছি কোথায়? না ঘটনাটা হচ্ছে যে আমাদের প্রথম কথা কমছে না, প্রতিদিন প্রতি মুহূর্তে বাড়ছে। এটা তো বাড়ছে, এটা তো একটা টপিকস হয়ে গেছে এখন। এ তো ডেঙ্গি নয় যে বৃষ্টি হলে রোদ উঠলে কমে যাবে। উনি বলছেন কমে যাবে। আমার এটা থেকে পলিটিক্যালি একটাই জায়গায় আমি আসতে পারি, সেটা হচ্ছে বিহার ভোটের জন্য, হিন্দু ভোটকে সুসংহত করার জন্য ইহা বাড়িয়েছে, এবং যাহা পরবর্তীকালে ওই বিহার ভোটের রেজাল্ট আগামী রবিবার সেটা মিটে গেলে সেটা তার উপর না ইনটলারেন্স বলছে, কোথায় ইনটলারেন্স? এই কথা বললে তো কমার কথা না, বাড়ার কথা জিনিসটা। ওটার মধ্যে একটা প্রচ্ছন্ন প্রশ্রয় আছে এটার প্রতি, যে কোথাও তো কিছু ঝামেলা হচ্ছে না। ঝামেলা হচ্ছে না বলে যদি পুরো ঝামেলাটার তখন যে ঝামেলা বাজ তাকে একটা প্রশ্রয় দেওয়া যে ভাই চালিয়ে যাও। তাহলে কমার কথা আপনি বলছেন কোত্থেকে, যেখানে অরুণ জেটলি স্পষ্ট এই কথাটা বলছে যে কিছু তো কোথায়। ওনার তো অ্যাকচুয়ালি দুটো কথা, একটা হচ্ছে তোমরা মোদীকে দু চোখে দেখতে পারো না বলে বাজে কথা রটাচ্ছ, এরকম কিছু ঘটছে না। আর একটা হচ্ছে ওই ইউপিএর সময়ও হয়েছিল, ওটা ওই তৃণমূলের যুক্তি, সিপিএম অন্যায় করেছে, আমি অন্যায় করতে কিছু হবে একদম। মানে এক্স্যাক্টলি ঠিক যেভাবে রাজ্য বিজেপির নেতারা বলতেন যে মমতা কেন প্রতি কথায় 34 বছর বলেন, আমি দেখলাম নরেন্দ্র মোদী দাঁড়িয়ে শিখ মানে 31 বছর পিছিয়ে গেলেন, 84 সালের কথা, শিখ দাঙ্গার কথা বললেন। একবারও বললেন না যে দাদরির ঘটনাটা খারাপ হয়েছে। আমি বলছি যে এ তো এক্স্যাক্টলি একই জিনিস। এবং তারপরে এই ডুবে মরো যে ভঙ্গি, সেই ভঙ্গিটা ঠিক প্রধানমন্ত্রীর পক্ষে যে মানানসই ভঙ্গি একেবারেই। আমি ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসবো। বিরতি যেতে যেতে আপনাদের দেখাবো এই রাজ্যের, এই শহরের বেশ কিছু কৃতি মানুষের সঙ্গে কথা বলেছি এই বিষয় নিয়ে, কি বলেছেন তারা। দেখতে দেখতে একটা বিরতি নেব। প্রগতি, সহিষ্ণুতা, এইসব শব্দগুলো সমস্তকে মিথ্যে করে দেওয়া কতগুলো আইডিওলজিক্যাল এর চাপে, এবং সকলে প্রায় প্রমাণ করতে চায় সে কত বড়
এই সৈনিক মানে পারিষদ সকলে আর কি। যারা সত্যি করে ধর্মকে ভালোবাসে তারা নয়, হিন্দু ধর্মের নাম করে যারা হিন্দু ধর্মের প্রতি আনুগত্য দেখাবার ভান করছেন তারাই হচ্ছে এই সব অপকর্মের হোতা। শাহরুখ খান এটা সত্যি কথা বলেছেন, একেবারে সত্যি কথা। সেটা বলার জন্য তাকে যদি পাকিস্তানের গুপ্তচর বলা হয়, যে দুটি বলেছেন, যে মহিলা বলেছেন, তার তো অবিলম্বে 100 বছরের জেল হওয়া উচিত। দে শুড অলসো রিমেম্বার বিজেপি যে এই ধরনের মন্তব্য করলে যে ওদের পার্টির কিন্তু খুব বদনাম এবং ক্ষতি, মানে স্পেশালি শাহরুখ খানের বিরুদ্ধে, মানে কিছু কিছু মানুষ তো আমাদের দেশে আছে, শাহরুখ খান, অমিতাভ বচ্চন, এরকম কেউ কেউ লোক তো আছে যাদের বিরুদ্ধে এই ধরনের কথা বললে কিন্তু মানে বোকামি। শাহরুখ খানের বক্তব্য এবং এই তীব্র আক্রমণ নিয়ে সলমান খানকে প্রশ্ন করা হয়, কি বলেছেন তিনি, দেখাবো। So we all here. Doesn't make a difference who's sitting here, who's sitting here. यहाँ पर कौन बैठे हैं? हेलो, कोई फर्क पड़ता है सर? आपको कोई फर्क पड़ता है? आप मुझसे सवाल पूछ रहे हैं, कोई फर्क तो पड़ता नहीं सर। हिंदुस्तानी है सब के सब। We don't go asking कि आप कौन हो, क्या हो, कहाँ से हो. And I don't believe in this at all. I believe that if in our industry I'm working with Sonam, she's working with me. I'm answering your questions. You guys are all here. I'm sure you're from different beliefs, and you're all here. We're all under one roof. সলমান খানের কথা আপনারা শুনলেন। এবার শোনাবো নজমা হেপতুল্লাহ, সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কেন্দ্রের, তিনি ঠিক কি বলেছেন। গোটা ঘটনার দায় শাহরুখের ওপর শুধু নয়, শাহরুখ অসহিষ্ণুতা নিয়ে মন্তব্য করে দেশের আইন শৃঙ্খলার ওপর কোনো প্রভাব বিস্তার করছেন কি? দেশের সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রীর কথা শুনে কিন্তু সেরকমই মনে হচ্ছে। দেখুন, Shahrukh Khan is a very, very popular, very good actor. I would like him, I could give him advice as an elder sister, that he should use his good offices and popularity to create an atmosphere for peace and tranquility. Because the Prime Minister's agenda is development. অনিন্দ, মানে কি? মানে এক তো দেখো চতুর্দিকে উন্নয়ন রেখে যারা সমালোচনা করছেন, কোনো ইস্যু তুলছেন, তারা উন্নয়ন বিরোধী। দুই হচ্ছে যে শান্তি ভঙ্গ করেছেন শাহরুখ, তাহলে তার জনপ্রিয়তাকে শান্তি রক্ষার কাজে বা শান্তির রক্ষা যাতে হয় সেটা দেখার কাজে ব্যবহার করার উপদেশের মানে কি? এটার মানে একটাই, দেখো আমি বলছি আলোচনাটায়, সেটা তুমিও বারবার করে বলছো, আমার মনে হয় যে প্রত্যেকটা রাজনৈতিক দল, মানে সেটা অনেকটা সময়ের পর থেকেই এরা প্যারানয়িয়া গোছের একটা রোগে আক্রান্ত। এরা প্রত্যেকে খুব ভীত। এদের যত, মানে আমি যে শাসকের কণ্ঠস্বর এদের যত শক্ত হয়েছে, যতটাই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে বিভিন্নভাবে, মানে নানা রকম ইজমের নাম দিয়ে, আলটিমেটলি তো একটা ডিক্টেটরি কথা বলছে, এবং তাদের হাব ভাব, আচার আচরণ সবকিছুকে ধুলোয় নস্যাৎ করে দেওয়া। তারা কেন? তারা রাজনীতি করে বলে। রাজনীতি করে পারে, সে আমার গান নিয়েও কথা বলতে পারে, সে খেলায় বাঁ দিক দিয়ে কাটিয়েছে না ডান দিক দিয়ে কাটিয়েছে সেটা নিয়েও কথা বলতে পারে, তাই তো? অথচ ব্যাপার হচ্ছে যে রাজনীতি কিন্তু তার একটা, সে একটা সার্ভিস দেশকে দিচ্ছে। আমি গান গিয়ে একটা চেষ্টা করছি এক ধরনের কাজ করা, বা ও লিখে চেষ্টা করছে, বা সমীরদা ছবি এঁকে সেটা করার চেষ্টা করছে, কিন্তু রাজনীতি কোনোভাবে, জয়ললিতাকে নিয়ে গান বেঁধেছেন, জেলে ঢুকিয়ে দিয়েছেন, আমরা আলোচনা করছি, বেরোতে পারেননি। রাজনীতিকরা কোনোভাবে, সেটা হয়তো ক্ষমতার জন্য হোক, বা দুর্নীতির সঙ্গে সম্পর্কের জন্য হোক, বা নানা রকম কারণে তারা হচ্ছে সবার উপরে বিরাজ করে। হ্যাঁ, মানে স্বাধীনতার পর থেকে আমি বলছি যে তুমি যদি বিভিন্ন কম্পার্টমেন্টে যদি একটা নাম্বারিং করো, যে ধরো ক্রীড়া ক্ষেত্রে আমরা কত পেতে পারি, আমরা 10-এ হয়তো 5 পাবো, অন্য কেউ হয়তো গানের ক্ষেত্রে লতা মঙ্গেশকর, আশা ভোসলে আছে, 10-এ হয়তো আমরা 7 পাবো। হ্যাঁ, রাজনীতির ক্ষেত্রে যদি তুমি 10-এ নাম্বার দিতে চাও, তুমি 2-3-এর বেশি উঠতে পারবে না। তারা সব থেকে বেশি মানে ফেলিওর সাবজেক্ট হচ্ছে যারা রাজনীতি। যা করার চেষ্টা করেছে, একভাবে চেষ্টা করেছে, আরেকভাবে ফেল করেছে। এটা ইরেসপেক্টিভ অফ এনি পার্টি, মানে এরকম নয় যে একটা দল খারাপ করছে আর প্রত্যেকটা দলের, আমি বলছি যে যখন তারা আসে একটা প্রতিশ্রুতি নিয়ে আসে, এবং তারা যখন আসে তারা বাঘের মতন একটা আচার আচরণ করে। এবং এই যে বাঘ তারা হয়ে যাচ্ছে, যেই ক্ষমতায় আসে, রুমাল থেকে বেড়াল বা বাঘ যাই জাতি পরিবর্তিত হোক, তার পিছনে কিন্তু তাদের একটা ভয়ঙ্কর ভয়ের চাদর ভেতরে কাজ করতে শুরু করে, যে আমি যে এই ক্ষমতাটা পেলাম, এটা আমি কতদিন ধরে আটকে রাখতে পারবো, কতটুকু আমি কম সময় পাচ্ছি, যার মধ্যে আমি যতটা পারছি ধান্দা করে টাকা তুলে নিতে পারি। এই যে ভয়টা কাজ করে, এটার জন্য তারা সবেতে ভূত দেখে। আজকে শাহরুখ যে এই কথাটা বলছে, সঙ্গে সঙ্গে তারা মনে করছে যে শাহরুখ বোধহয় কোনো এর পেছনে ষড়যন্ত্র আছে।
আমাকে কোনোভাবে ডাউন করার চেষ্টা করছে, যেই এটা মনে করছে সঙ্গে সঙ্গে সে তাকে রিটালিয়েট করছে, বলছে যে না ও ভুল কথা বলছে বা ও পাকিস্তানি। এটা বলার তো মানে হয় না। একটা মানুষ যে দেশ শাসন করছে সে তো সত্যি সত্যি তার তো বুদ্ধি শুদ্ধি বিচার বিবেচনা আমাদের সবার থেকে অনেক তার বড় হওয়ার কথা। দেখা যাচ্ছে তারা সব থেকে কিন্তু বালখিল্য আচরণ করে আর কি। এবং এটা আমি বলছি শুধুমাত্র কেন্দ্রে আমি বলবো না, এটা সর্বত্র, মানে যারা যারা রাজনীতি মানে যারা মানুষজন তাদের যে আচরণটা করার কথা, তাদের যে বিবেচনা বোধ নিয়ে বা যতটা তাদের যত্ন নিয়ে তাদের দেশবাসীর প্রতি তাদের একটা মানে মমতা থাকার কথা, অ্যাবসলিউটলি কোনো কিছুই তাদের নেই। এতে লোকজনও ভয় পেয়ে যাচ্ছে কোনো কথা বলতে গেলে। আর এদের খুব প্রিয় একটা খেলনা, যে কোনো শাসকের একটা প্রিয় খেলনা হচ্ছে ধর্ম, সেটাকে যেভাবে গুছিয়ে নাড়াতে চালাতে পারে। ভোটের সময় তুমি বলছো সামনে বিহারে ভোট, একরকম ভাবে দেখিয়ে দিল যে তোমরা বলতে থাকো আমি কিছু বলবো না, বিহার ভোটটা হয়ে গেলে হয়তো একটা বাক্য, আবার একটা অন্য কোনো ভোট এলে আবার অন্যভাবে খেলনাটাকে তোমার ব্যবহার করার চেষ্টা করবে। ফলে আমি বলছি এই যে এটা করতে করতে যেটা হচ্ছে, যে একটু আগে যেটা কথা হচ্ছিল, যে সেটা সবাই বলছিল, রঞ্জনদা বলছিল বা জয়দাও বলছিল, যে আমাদের দেশের বিশ্বের কাছে একটা বড় জায়গা কেন, যে আমরা একটা ধর্মনিরপেক্ষ এত বড় একটা রাষ্ট্র বলি। আমরা তো আফগানিস্তান হয়ে যাইনি, সত্যি সত্যি সেটা হয়ে যায়নি বলেই ভারতের একটা জায়গা তৈরি আছে, সেইটা কিন্তু তিলে তিলে আমরা নষ্ট করে ফেলি। এবং একটা মৌলবাদ আরেকটা মৌলবাদের জন্ম দেবে, একেবারে মানে আমি তো সম্পূর্ণ পোলারাইজ। আমি তো বলছি মৌলবাদ বা স্বৈরতন্ত্রের মুখগুলো খুব স্পষ্ট, এবারে যেভাবেই আসুক না কেন। মানে আজকে আমরা হাসাহাসি করতাম যে সত্যি বম্বেতে শিবসেনা এরম করেছে, খেলাটা বন্ধ করে দিল। তো আমি বলছি এই জিনিসটা মানে এখন আমি বলছি গোটা দেশটাই কিন্তু এই বিভিন্ন রকম ইন্ধনে বিভিন্ন মানুষজন এগিয়ে আসছে, যারা সম্পূর্ণভাবে মানে তাদের কি বলবো, তাদের ওই কর্তৃত্বটা বা তাদের এরকম মানে একটা এক ধরনের কোনো মাস্তানিটা সেটাই ব্যবহার করছেন রাজনীতির জন্য। এটা খুব কিন্তু মানে একটা মারাত্মক ঘটনা। সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষ আরো ভীত হয়ে যাবে, সাধারণ লোক কথা বলতে ভয় পাবে, তারা আর বলবে না কোনো কথা। এভাবে যদি চলতে থাকে আমাদের দেশটা কিন্তু একটা মৃত দেশ হয়ে যাবে। এবং সেই দেশটায় আমি বলছি যে সেখানে মানে আমাদের ওই কি বলবো কয়েকজন রাজনীতিক তারাই কথা বলবে, তারাই সব ঠিক করে দেবে, হ্যাঁ তারাই খবরের কাগজ বার করবে, আলাদা করে কিন্তু আর শিল্প খান্তার এর কোনো প্রয়োজন পড়বে না। একদম। আমি লকেটের কাছে যাব। লকেট, মানে আমি বলছি যে তুমি তোমার একটা ফিল্ম যখন রিলিজ করে তখন তুমি কোনোদিন হিসেব করেছো যে হলে যারা ঢুকলেন তারা হিন্দু না তারা মুসলিম? একটা নাটক যখন একটা মঞ্চে হচ্ছে, কত শতাংশ দর্শক হিন্দু, কত শতাংশ মুসলিম, এটা কোনো শিল্পী হিসেব করতে পারে? তাহলে এইভাবে ধর্মের ভিত্তিতে আজকে শাহরুখ খানকে বলা হচ্ছে যে শাহরুখের ফিল্ম হিন্দুরা না দেখলে প্রথম কথা কি ভয়ঙ্কর আপত্তিকর কথা, যে মুসলিমের মতো তাকে রাস্তায় বসতে হবে। আমি বলছি শাহরুখের ফিল্ম হিন্দুরা দেখবে, মানে কোনো শাহরুখ খানের ফিল্ম তুমি নিঃসন্দেহে একাধিক ফিল্ম দেখেছো, তুমি মনে করেছো যে এই অভিনেতা ধর্ম নিয়ে একবারও তোমার ব্যাক অফ দ্য মাইন্ড এই চিন্তাটা আসতে পারে? দেখো সুমন, আমি একজন শিল্পী হিসাবে বলতে পারি যে আমাদের শিল্পীদের কোনো শিল্পী মানে একজন যদি শিল্পী হয় সে শিল্পী, একদম তার আলাদা করে কোনো দর্শক হয় না, যারাই দেখে সবাই দর্শক, যে কোনো ধর্মের মানুষই দর্শক। এখানে আমার একটা অদ্ভুত জিনিস লাগছে, এই অসহিষ্ণুতা কথাটা এতবার করে এত শুনছি না এখন, চারিদিকে ইনটলারেন্স শুনছি। এটা তো অনেক আগে থেকেই ছিল। হঠাৎ করে আজকে প্রত্যেকটা মানুষের মুখে কথাগুলো এরকম ইনটলারেবল হয়ে গেছে কেন? হঠাৎ করে মানুষ বলতে শুরু করেছে। কারণটা আমি বলি, কারণটা হচ্ছে যে আমার কথা হলো সরকার নীরব, এর কোনো একটা নিন্দা পায়নি। সরকার নীরব নয়, অ্যাকচুয়ালি বিরোধী যে দলগুলো রয়েছে, সরকার যখন এই মোদি যখন উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আজকে ভারতবর্ষ কিন্তু ধর্ম মানে একটাই, গণতন্ত্র, আর রাজনীতি মানে কিন্তু এখানে উন্নয়ন। সেখানে যখন উন্নয়নের কথা বলছেন না, তো মোদি যখন বিজেপি নেতা বলেন কেউ উন্নয়নের কথা বললেন না, উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছে, তখনই কিন্তু বিরোধী দলগুলো, বিরোধী কেন, তোমার নিজের দল তো বলছে আমি তোমাকে অন্য বহিষ্কার করে দিন। আমি তোমাকে একটা জিনিস বলছি, আজকে তুমি বলো নানা রকমের স্ক্যাম, আজকে চিট ফান্ড আছে, আজকে কয়লার স্ক্যাম আছে, আজকে কালো টাকা আছে, এই স্ক্যামগুলো থেকে মানুষের মনটাকে আলাদা করে নিয়ে যেতে। আমি তোমায় এবারে উল্টো কথা বলি, বিহার নির্বাচনে তুমি তো বলতে পারতে যে অমিত শাহ প্রধানমন্ত্রীর সঙ্গে, যাকে তুমি আলাদা করে দেখতে পারবেন না, অমিত শাহ বলছেন যে যদি যদি বাংলার জায়গায় বলবো, সেইখানে যদি বিহারে বিজেপি হেরে যায় পাকিস্তানে বাজি পড়বে। আমি বলছি উন্নয়নের কথা, ডেভেলপমেন্টের কথা
কোথায়? উন্নয়ন যেভাবে নিয়ে যাচ্ছে হ্যাঁ। আজকে ধর্মীয় বিভাজন করলে আজকে তো। সেদিনকে কিসের ধর্মীয় বিভাজন? না না এখানে তোমায় কত বলছি না, ধরনের আমি বলছি অমিত শাহ তো ধর্মীয় বিভাজন করলেন। শোনো, আমাদের বাংলায় হ্যাঁ। যেভাবে হ্যাঁ। বিরোধী দলগুলো একসাথে হয়ে এই হ্যাঁ। স্ক্যামের থেকে ব্ল্যাক মানির থেকে হ্যাঁ। যেভাবে নিজেদের মানুষকে আলাদা করে তাদেরকে কনসেন্ট্রেশনটাকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, হ্যাঁ। এই জন্য কিন্তু এরা কিন্তু উল্টোপাল্টা ভাবে একসাথে কথা বলছে যে এরাই কিন্তু জাতপাতের ব্যাপারটাকে বিভাজন করছে। বিভাজন কিন্তু আমাদের সরকার কখনো বিভাজন করেনি। মমতা ব্যানার্জি রাজনৈতিক বিভাজন করেননি, তিনি এই অম্বিকেশ মহাপাত্র উনি বলেছিলেন যে কার্টুন নিয়ে যে শেয়ার করেছিল সেখানে ওনাকে জেলে ঢোকানো হয়নি, এটা অসহিষ্ণুতা নয়। তুমি বলো শিলাদিত্য তাকে জেলে ঢোকানো লকেট হয়েছিল, তুমি এটা ভুলে গেছো অসহিষ্ণুতা না? অম্বিকেশ মহাপাত্র ওই হাজত থেকে বেরিয়ে প্রথম এই অনুষ্ঠানেই আসেন। না না, আমরা সেটা ভুলিনি। আজকে তুমি বলো না সুমন, আজকে তোমাদের চ্যানেলকেই বলা হয়েছে যে তোমাদের চ্যানেল যেন কেউ না আমি তো দেখে। সব বুঝলাম, এটা কিন্তু সবচেয়ে বড় চরম তুমি নিশ্চয়ই অসহিষ্ণুতা। এইটা বলছো না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নরেন্দ্র মোদী শিক্ষা নিয়ে এইটা আমি করছেন। আগে আমার বাংলায় কি রাজনৈতিক অসহিষ্ণুতা চলছে, তারাই কিন্তু অসহিষ্ণুতা কথাটাকে তৈরি করছে, নিয়ে না আসছে। না না না, গোটা এই- দেশ জুড়ে সমালোচনা তুমি হচ্ছে, চিন্তা বাংলা করো, আজকে কোথায়? গোমাংস, আজকে হ্যাঁ। এই যে গরুর মাংস বিফ হ্যাঁ। ফেস্টিভ্যালের মতো হ্যাঁ। করে যে হঠাৎ করে, আমি তো হ্যাঁ। জন্ম থেকে দেখিনি, আমি জন্ম থেকে সবাই হয়তো, আমি বলছি না সবাই সব রকমের খাদ্য খেতে পারে, স্বাধীনতা আছে, সে হ্যাঁ। ফ্রিজে রাখুক, কারুর কোনো রকম এটা খাবো না সেটা খাবো না কেউ কিছু বলতে ফ্রিজে পারে না। রেখেছে বলে আমি পিটিয়ে বলছি মেরে তোমাকে, ফেললেন জলজ্যান্ত একটা আজকে মানুষকে। বাংলায় তুমি বলো তো হ্যাঁ। কি উগ্রতা, যে ধর্মতলার মোড়ে দাঁড়িয়ে হ্যাঁ। বিফ ফেস্টিভ্যাল চেকে ওকে মাংস খাইয়ে দিচ্ছে। কেন নয়? যদি তাদের ক্ষমতা থাকে, দেখো অর্ধেকটা কাজ করবে না, যদি কাজটা করতে হয় পুরোটা করবে, গিমিকে নিয়ে গিয়ে নিউজে থাকার জন্য না করে, তাহলে পুরো কাজটা করুক। তাহলে করুক কি, পুরো কাজটা তারা কি? পুরো কাজটা যে মসজিদের সামনে গিয়ে পোর্ক ফেস্টিভ্যাল করুক, পোর্ক খেয়ে দেখাক, তাহলে পুরো কাজটা সম্পূর্ণ হবে। যদি সেই কাজটা তারা করতে পারে তাহলে বলে পুরো সার্কেলটা সম্পূর্ণ করছে। মাঝখান অবধি করে কিন্তু কিছু হবে না। গোমাংস খাওয়ার যদি কেউ চ্যালেঞ্জ দেখাতে পারে, আমার মনে হয় পোর্ক খাওয়ারও চ্যালেঞ্জ দেখাতে পারে। খাদ্য স্বাধীনতা হলে তাহলে তুমি ঠিক এখানে বলেছো যে অসহিষ্ণুতা ইকুয়ালি ব্যাপারটা আমাদের দুটো, বাংলায় সবচেয়ে বেশি। আমি বলছি তোমার। ইকুয়ালি অত দূরে দুটো যেতে হবে স্বাধীনতা না। মানুষের থাকুক, ইকুয়ালি। না নিশ্চয়ই, আমি বলছি সবাই। আমার মনে হয় যে লকেট যেটা বলছে, লকেট এটা কিন্তু না, আমি বলছি তুমি যেটা করছো যে তুমি যেহেতু একটু রাজনীতি স্পেসিফিক কথা বলছো, ফলে তুমি এটাকে আবার একটা ক্যাটাগরাইজ করছো। আমি বলছি সেটা না দেখে তুমি দেখবে আমাদের দেশটার না অদ্ভুত একটা জায়গা রয়েছে, সেটা হচ্ছে যে আমাদের এক রকমের দেশ চলে, যেটা ধরো একদম বেনারসে এক রকমের আমাদের ভারত, হ্যাঁ, আবার মানে আমি বলছি যে নর্থ ইন্ডিয়ার কথা বলছো, সেখানে এক রকমের দেশ। আর এই মেট্রোপলিটন আমরা যারা যেখানে দাঁড়িয়ে কথা বলি, মানে একদম শহুরে শিক্ষিত যারা আমরা কথা বলতে পারি ধরনের আর কি, তাদের কাছে আবার দেশটা কিন্তু অন্য রকম সম্পূর্ণ। ফলে আমরা এখানে দাঁড়িয়ে যে কথাটা বলছি, মানে এখানে ব্যাপার হচ্ছে এইখানে কিছু মানুষ এসে জড়ো হচ্ছে যারা কিন্তু ওই ভারতটাকে নিয়ে খেলাধুলো করছে। মানে আমি বলছি যে তুমি যে কথাগুলো বলছো সেটার সঙ্গে কিন্তু আমি বলছি যে এখানে তো নেতারা থাকে, দেখো যে কোনো মেট্রো নরেন্দ্র শহরে। মোদী সব রকমের ধর্মকে আমি বলছি এখানে কিন্তু কোনো বিভাজন তুমি নেই। কি মনে করো যে ইন্টেনশন তৈরি করা হচ্ছে এগুলোকে উন্নয়নকে বাধা দেওয়ার জন্য, এই যে বললাম স্ক্যাম গুলো, কেলেঙ্কারি গুলোকে বাধা দেওয়ার জন্য করা হচ্ছে। আমার একটা কথা মনে পড়ছে, বেশি দিন হয়নি, কিছুদিন আগে মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি তিনি একটি আলোচনায় মিডিয়ার স্বাধীনতা নিয়ে একটি বক্তব্য রেখেছেন। সেখানে মিডিয়ার স্বাধীনতা থাকবে এটা বলার সত্ত্বেও তিনি প্রয়োজনে মিডিয়ার স্বাধীনতা খর্ব করা হতে পারে গোছের একটা নোট একটা তার কথার মধ্যে ছিল, খুব সূক্ষ্ম, বাট নোটটা ছিল। সেটা অত্যন্ত ভয়ের, মানে একজন ওইরকম পাওয়ারফুল লিডার যদি এরকম কথা বলেন তার ইম্প্যাক্টটা অনেক বেশি হয়। এবং আমার খুব মনে পড়ছে যখন আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী যখন সংসদে প্রথম দিন প্রবেশ করেন, সংসদকে প্রণাম করে ঢুকেছিলেন। তো এই সংসদ তো শুধু হিন্দুদের নয়, হিন্দু মুসলিম সমস্ত জাতির। আজকে এই যে বারবার প্রশ্ন করছেন উনি প্রশ্ন করছেন। আমি আরেকটা কথা বলবো যে যখন দেশে এমার্জেন্সি ছিল, এই সমস্ত নেতারা, মাননীয় নেতারা, তারা কিন্তু প্রতিবাদ করেছিলেন বাক স্বাধীনতার বিরুদ্ধে। তখনকার কংগ্রেস সরকার এমার্জেন্সি চালু করেছিল বলে তারা প্রতিবাদ করেছিলেন। আজকে শাহরুখ খানের কথা যারা বন্ধ করতে চাইছেন, এবং এই এমার্জেন্সির 40 বছরও একই রকম উদ্দীপনার সঙ্গে উদযাপিত করেছে। তা আজকে শাহরুখ খানের কথা, তার মত প্রকাশের স্বাধীনতা যারা আটকাতে চাইছে, তারা কি এমার্জেন্সিকে পরোক্ষভাবে ইম্পোজ করছে না দেশের ওপরে? এবং আমার মনে হচ্ছে যে একজন নেতা যখন কোনো কথা বলেন, তিনি একটা দলকে রিপ্রেজেন্ট করেন, তিনি ব্যক্তি নন। আজকে আমি, অনিন্দ, চন্দ্রিল বা ওরা, আপনারা কিছু বললে যারা রাজনীতির সঙ্গে যুক্ত না, এটা ব্যক্তির মতামত। কিন্তু অমিত শাহ যখন কিছু বলেন, অরুণ জেটলি যখন কিছু বলেন, তখন সেটা একটা জনগোষ্ঠীর মত হয় এবং একটা বিশাল সংখ্যক মানুষ সেটা ফলো করার চেষ্টা করে, ভয়টা সেখানে। এবং বারবার বলা হচ্ছে যে এই অসহিষ্ণুতা শুধু শাহরুখ খান বলেছে তা তো নয়, অনেক বম্বের ফিল্ম মেকার, লেখক, ঐতিহাসিক, জাতি, ধর্ম নির্বিশেষে বলেছেন।
শাহরুখ খান কেন, যেটা চন্দ্রিল বলছিল সফট টার্গেট, ওকে কোনো যুক্তি দিতে হয় না, একদম পাকিস্তানে পাঠিয়ে দাও। কিন্তু অসহিষ্ণুতা তো শুধু শাহরুখ খান বলেননি, বলছে তার সঙ্গে অনেক লোক। আমার শুধু মনে হচ্ছে যে কোথাও অ্যাড্রেস হচ্ছে না। মানে আমি বলছি একজন বিজ্ঞানী তার পদক ছেড়ে দিচ্ছেন, কোথাও তো অ্যাড্রেস হতে পারে। আমি বলছি যে আমি খুব সহজ তো, যে ও কংগ্রেসি, ও বামপন্থী বলে জিনিসটা মিটে গেল, যে ওর তো বলাটাই কাজ। এবং তারা তো একটু সেন্সিটিভলি জানার চেষ্টা করছেন না কেন এরা করছেন, কেন পদকটা ছাড়ছেন, কেন রিফিউজ করছেন, কেন ডেকে কথা বলছেন না। এবং আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা, লোকের মধ্যে পারসেপশনটা কি, দাদরির ঘটনা ঘটার পর কি হয়েছে, কতটা গভর্নমেন্ট কি প্রোঅ্যাক্টিভ ছিল, গভর্নমেন্ট কি তাদের ধরে শাস্তি দেওয়ার চেষ্টা করেছে, যে লোকটি মারা গেছে তার পরিবারের পাশে দাঁড়িয়েছে গভর্নমেন্ট? না, নিশ্চয়ই নিশ্চয়ই, কেন তাদের উপর দায়িত্বটা পড়লো? 100বার দায়িত্ব দিচ্ছেন। আমি বলছি যে পারসেপশন যে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী এটা টলারেট করছেন না, সেই বার্তাটা যদি পৌঁছে যায় গোটা দেশে, তাহলে গোটা দেশ এটা মানতে বাধ্য হবে। এবং আমি বলছি যে যেটা অমিত শাহের কথা খুব ইম্পর্টেন্ট, যে সত্যি পাকিস্তানে বাজি ফাটবে এই কথাটা এই মুহূর্তে বলাটা, ওনার মতো একজন অসম্ভব বুদ্ধিমান মানুষ, তিনি কি জানেন না এর ইম্প্যাক্টটা কি হতে পারে? যেখানে আমাদের মতো দেশ, যেখানে এই মৌলবাদ ক্রমশ মাথা চাড়া দিচ্ছে, সেই জায়গায় এই সমস্ত মন্তব্য কি সাংঘাতিক ফ্লেয়ার আপ করতে পারে। আমার মনে হয় যে এটা সম্পূর্ণ একটা প্ল্যান। যেভাবে সমস্ত দিকে ভারতবর্ষের সমস্ত বিজনেস যারা অ্যানালিস্ট তারা বলছেন যে অবস্থা সত্যিই খারাপ, এরকম করে চললে গ্রোথ আরও পড়ে যাবে। এটা লকেট যেটা বলছে, দেশকে মানুষের মন ঘোরানোটা আসলে ঘোরানোর চেষ্টা হচ্ছে ওই দিকে, যে তোমরা ধর্ম নিয়ে ভাবো, জাতীয়তাবাদ নিয়ে ভাবো, পেট নিয়ে ভেবো না, খিদে নিয়ে ভেবো না, ধর্মের নেশায় মুগ্ধ হয়ে থাকো। আমার মনে হয় যে যেটা অঞ্জনদা বলছিলেন, যে আমাদের প্রত্যেকের এটার বিরুদ্ধে এক্ষুনি। আমার মনে হয় সমিতা একটা শব্দ আমি শুধু ওর সঙ্গে যোগ করবো, জাতীয়তাবাদ একে বলে না, এটা উগ্র জাতীয়তাবাদ। এবং আমি যদি বলি যে এই পুরোটা একটা স্ট্র্যাটেজির পার্ট, মানে আমি বলছি যে প্রধানমন্ত্রী একটা বাক্য বা একটা কড়া নিন্দা বাক্য বললেই তো এই কাদাগুলো, এই সমালোচনাগুলো, বিরোধীদের এই সমালোচনা গায়ে লাগতো না, কিন্তু বাক্যটা এলো না। আমি যদি বলি ভোটের জন্য এলো না। একদমই তাই। মানে এটার একদম একটা সুন্দর একটা উদাহরণ দিচ্ছি। তার আগে আমি বলি যে রাজনীতি আমাদের কতটা দুর্ভাগ্যের জায়গায় নিয়ে গেছে। লকেট ভালো অভিনেত্রী, জয়বাবুও তাই, অভিনেতা অসাধারণ। যে ওনারা কিন্তু জানেন ওনারা কি বলছেন, এটা নয় যে ওনারা জেনে বলছেন না, ওনারা জানেন যে হোয়াট শুড বি দ্য স্ট্যান্ড, কিন্তু ওনাকে এটা বলতে হবে। এই যে একটা জায়গা, এটা হলো সবচেয়ে মারাত্মক জায়গা, যে আমি জানি আমার কি করা উচিত। অর্থাৎ এই যে অসহিষ্ণুতার কথা বলা হচ্ছে, কাদের এগেনস্টে বলা হচ্ছে? শাহরুখ কি বললেন, ওনারা কেন পদক ত্যাগ করছেন, ওনারা সবাইকে নিয়ে চেস করা হচ্ছে। কিন্তু রাষ্ট্রের যেটা করা উচিত ছিল, যারা সরকারে যারা রুল করছেন, তাদের যেটা করা উচিত ছিল, তারা কিন্তু সেটা করছেন না। রাষ্ট্রে একটা জিনিস করছেন, যেটা সিঙ্গুর নন্দীগ্রামের সঙ্গে আমরা দেখেছি, সেটা হচ্ছে একটা পাল্টা মিছিল। আচ্ছা, তোমাদের হাতে ইন্টেলেকচুয়াল আছে 4 জন, এই সরকারি আমার ঝুলি থেকে বেরোচ্ছে 50 জন। মানে আমি সংখ্যার বিচার, আমি সমিতার কাছে আসবো, তার আগে আপনাদের দেখাবো অনুপম খের। তিনি ওই রকম পদযাত্রা করে যাবেন রাষ্ট্রপতির কাছে, সেই তোড়জোড় হচ্ছে। কিন্তু অনুপম খের, শাহরুখ খান তার সহকর্মী, দীর্ঘদিনের বন্ধু, এই বিতর্কে তার পাশে এসে দাঁড়িয়েছেন, সেই সাহসও দেখিয়েছেন অনুপম। দেখুন। কেউ প্রকাশ্য সমালোচনায় সরব। ये मुल्क किसी के बाप का नहीं है और यहाँ रहने के लिए हमें सिंपैथी नहीं चाहिए, किसी का हमें सर्टिफिकेट नहीं चाहिए। কেউ ফিরিয়ে দিচ্ছেন পুরস্কার। বুধবারও অসহিষ্ণুতার প্রতিবাদে ললিত কলা একাডেমি পুরস্কার ফিরিয়ে দিয়েছেন রাজস্থানের শিল্পী বিপুল কুমার। আর এই প্রতিবাদের উল্টো পথে হেঁটে এবার পুরস্কার ফেরানোর বিরোধিতায় রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার কর্মসূচি নিয়েছে শিল্পীদের আরেক পক্ষ। सडनली मेरे ख्याल से ये जो 15-20 दिन में देखा कि प्रोजेक्शन जो है इस तरह से जो कहा जा रहा है, इंटॉलरेंस है, ये है, तो हमें लगा कि हमें एक सिंबॉलिक पीस मार्च जो है हम राष्ट्रपति जी को जाके निवेदन करेंगे। এই কর্মসূচির নেতৃত্বে অনুপম খের, অভিনেতা এবং বিজেপি সাংসদ কিরণ খেরের স্বামী। সেই অনুপম খের, যিনি বিজেপির সদস্য না হয়েও অসহিষ্ণুতা প্রসঙ্গে গোড়া থেকেই নরেন্দ্র মোদীর পাশে দাঁড়িয়েছেন। मुझे लगा कि हमें भी प्रयास करना चाहिए उन लोगों के पॉइंट ऑफ व्यू से जिनको लगता है कि हमारा देश जो है बहुत सही रास्ते पे चल रहा है। इस तरह की कोई बात नहीं है, इंटॉलरेंस की ऐसा कुछ नहीं हुआ पिछले 14 महीनों में, जो पिछले 68 सालों में नहीं हुआ। तो इसलिए हमने डिसाइड किया कि हम राष्ट्रपति भवन जाएंगे और प्रेसिडेंट साहब से मिलेंगे।
কিন্তু বিজেপির নেতাদের একাংশ যেভাবে শাহরুখ খানকে আক্রমণ করতে শুরু করেছেন তাতে মোদিপন্থী বলে পরিচিত অনুপম খেরকেও কার্যত বাধ্য হয়ে প্রতিবাদ করতে হয়েছে। তিনি টুইট করেছেন, বিজেপির কিছু সদস্যের মুখের ভাষা সংযত করা প্রয়োজন। শাহরুখকে নিয়ে আজে বাজে কথা বলা বন্ধ করুন। শাহরুখ গোটা দেশের আইকন, আমরা তাকে নিয়ে গর্বিত। শাহরুখ ইস্যুতে একই সুর মোদিপন্থী শিবিরের আরেক পরিচিত মুখ মধুর ভান্ডারকারের। जिन्होंने कहा है ये उनका व्यक्तिगत उनका पॉइंट ऑफ व्यू, मुझे लगता है कि शाहरुख खान पे इस तरह से इल्जाम लगाना गलत है, क्योंकि एक पूरा देश उनको चाहता है। কিন্তু শাহরুখ ইস্যুতে এই সুরে গাইলেও পুরস্কার ফেরানো ইস্যুতে সরকারের পাশে দাঁড়ানো অনুপম খের মধুর ভান্ডারকারদের রাষ্ট্রপতি ভবনে যাওয়ার সিদ্ধান্তের মধ্যে অনেকেই সেই অসহিষ্ণুতার ছাপই দেখতে পাচ্ছেন। পর্যবেক্ষকদের একাংশের বক্তব্য, ওদের সঙ্গে কিছু শিল্পী আছে বলে আমাদেরও শক্তি প্রদর্শন করতে হবে, এটার কি প্রয়োজন? যে যার মতামত ব্যক্ত করতেই পারেন, কিন্তু একে অপরকে টেক্কা দেওয়ার এই হিড়িক কেন? আলোচনার মধ্যে দিয়েও তো শিল্পীরা একে অপরের মনোভাব জানতে পারতেন, কেন শিল্পী মহলেও এই বিভেদ? এই প্রেক্ষাপটেই এক মজার মন্তব্য করেছেন বিজেপি মুখপাত্র শাহনওয়াজ হোসেন। कांग्रेस के जमाने में इंटॉलरेंस था जब यूसुफ खान को नाम बदल के दिलीप कुमार करना पड़ता था, महजबी बानो को मधुबाला बनना पड़ता था। কিন্তু চলচ্চিত্র পর্যবেক্ষকরা বলছেন, নাম পাল্টানোর সঙ্গে অসহিষ্ণুতার সম্পর্ক কোথায়? সেই সময় তো একা দিলীপ কুমার বা মধুবালা নন, অশোক কুমার, গুরুদত্ত, দেবানন্দ, ধর্মেন্দ্র, রাজেশ খান্না, বহু অভিনেতাই চলচ্চিত্র জগতে এসে নিজের নাম পাল্টেছেন। খোদ উত্তম কুমারেরও তো আসল নাম ছিল অরুণ চট্টোপাধ্যায়। চলচ্চিত্র জগতে এসে নাম পাল্টানোর সঙ্গে সঙ্গে ধর্ম বা সম্প্রদায়ের যোগ কোথায়? এবিপি আনন্দ। সমিতি, আমি যেটা বলছিলাম যে আমার ঝুলিতে আমার পকেটেও দেখো 5 জন ইন্টেলেকচুয়াল, তারাও রাস্তায় হাঁটবে। এই মিছিল পাল্টা মিছিলে যে আসলে কিছু হয় না, এই উপলব্ধি রাজনীতিবিদদের হবে না? একদম একদম সঠিক কথা। কেন দেখো, আমরা অনেক এই আমাদের পশ্চিমবঙ্গে বহু ঘটনায় আমি লকেটদের দেখেছি, লকেটদের যে কামদুনিতেও আমি দেখেছি, তারা কিন্তু গিয়ে তখন সেখানে প্রতিবাদ করেছে। আজকে যখন দিল্লিতে এই ঘটনাটা ঘটছে বা সারা ভারতবর্ষ জুড়ে ঘটছে এবং যেটার দায় একা মানে পরোক্ষভাবে হলেও গিয়ে বিজেপির উপরে পড়ছে, তখন কিন্তু আবার ওদের গলায় অন্যরকম সুর শুনছি। ঠিক একই রকম ও যেমন ও বলছে যে উন্নয়নকে স্তব্ধ করা হচ্ছে, আমাদের রাজ্যে আমরা দেখেছি যখন পশ্চিমবাংলায় নতুন সরকার আসার পরে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষের হত্যা হলো, বিভিন্ন জায়গায় মেয়েদের উপর অত্যাচার হলো, যখন আমরা সেটা নিয়ে প্রতিবাদে নামলাম তখন এক পরবর্তী সঙ্গে সঙ্গে মিছিল বেরিয়ে যাচ্ছে উন্নয়ন, মমতা ব্যানার্জির উন্নয়ন স্তব্ধ করা হচ্ছে, মানে সমালোচনা করলে উন্নয়ন স্তব্ধ করা। এই যে একটা এবং অদ্ভুত, আজকে বিজেপির সাথে কি অবস্থা 15 দিন আগে ছিল, তখন বিজেপি সম্বন্ধে আমাদের রাজ্যের বর্তমান সরকার যে সমস্ত বক্তব্য করছিল, আমি গতকালের একটা বিবৃতি শুনে তো আমি স্তম্ভিত হয়ে গেলাম তাদেরই একজন সাংসদের মুখে। অর্থাৎ পলিটিক্যাল ইকুয়েশনের জন্য সমস্ত নীতি, যেটা মানুষের জন্য যে নীতিটা দরকার সেটা তখন দরকার নেই, তাদের ব্যক্তিগত স্বার্থের জন্য, তাদের পার্টির ভালোর জন্য তারা এমন কিছু স্টেটমেন্ট দিয়ে বসছেন, এমন কাজ করে বসছেন যেটা জনমানুষে কিন্তু প্রচন্ড ক্ষতি। কোনো সন্দেহ নেই যে আমরা এমন একটা সময় এই অনুষ্ঠান শুরু করেছিলাম যেখানে 2টি বাক্য, 1টি বাক্য, সমস্ত কিছু সেলে গোটা দেশ সেই বিতর্কে উত্তাল হচ্ছিল। আমাদের সৌভাগ্য যে এতক্ষণ নানা মত আমাদের এই অনুষ্ঠানে উঠে এলো, কিন্তু সবই সহিষ্ণুতার সঙ্গে। আমাদের এই অনুষ্ঠানের সময় এখানেই শেষ। আমরা যেতে যেতে একবার দ্রুত দেখে নেব এই শহরের আরও কিছু কৃতি মানুষ ঠিক এই বিষয় নিয়ে কি বলেছে। এই যে ঘটনাগুলো দেখা যাচ্ছে, যত দিন যাচ্ছে ভারতীয় রাজনীতিতে কিংবা সমাজে, এই যে এইগুলো হচ্ছে সিমটম, দগদগে ঘা বেরোচ্ছে, ফুটে ফুটে বেরোচ্ছে শরীরে। শাহরুখ খানকে দেশদ্রোহী বলাটা নির্বুদ্ধিতা এবং পাকিস্তানের এজেন্ট বলা, এগুলো এক ধরনের ফাজলামি। তিনি যে কথাগুলো বলেছেন কোনো খারাপ কথা বলেননি তো। সত্যিই তো দেশে অসহিষ্ণুতা একটা মাথা চাড়া দিয়ে উঠছে, এটা তো ঘটনা। আজকে শাহরুখ খান বলেছেন বলে জিনিসটা নিয়ে এত তোলপাড় হচ্ছে, এবং তার প্রতিক্রিয়ায় যেটা শাসক দলের তরফ থেকে যেটা বলা হয়েছে বা যে ধরনের রিয়াকশন এসছে, সেটা তো কদর্য এবং সেটা কুরুচিকর এবং সেটা আপত্তিজনক তো বটেই। ওনার একটা স্বতন্ত্র মতামত বা ব্যক্তি স্বাধীনতা থাকতেই পারে কোনো কথা বলার মধ্যে, কিন্তু আমার মনে হয় না যে উনি কিছু এমন কিছু বলেছেন যেটা এতটা বড় প্রতিক্রিয়া হওয়ার মতো। এটা দিয়ে মানুষকে একদিক থেকে কনফিউজও করা যায়, আবার উল্টো দিকে মানুষকে প্রেশারও ফেলা যায় যে আমরা যদি শাহরুখ খানের মতো লোককে এটা বলতে পারি তাহলে তুমি কে হরিদাস পাল,
তোমরা যারা পুরস্কার ফেরাচ্ছ বা রাস্তাঘাটে প্রতিবাদ জানাচ্ছ, কে তোমরা? শাহরুখ খান, এটা আমরা শাহরুখ খানকে পাকিস্তানি বলে দিচ্ছি। নিবেদন করছে কোনার্ক ডিএসপি সিমেন্ট, ঢালাইয়ের যান, পাওয়ার্ড বাই বন্ধন ব্যাংক। ভালো আপনার, ভালো সবার। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর। কমপ্লিট হার্ট এবং ব্রেন স্ট্রোক ট্রিটমেন্ট। ওয়াইল্ড স্টোন ফাইন ফ্রেগ্রেন্স ডিওস ডিজাইন্ড ইন ফ্রান্স এবং লয়েড এলইডি টিভি, जो दे खुशियों की गारंटी।